সো এই জিনিসটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে বিভিন্ন টাইপের সিমেন্টের স্ট্রেংথ ডেভেলপমেন্ট উইথ এজ এর ভ্যারিয়েশনটা। সো ডেফিনেটলি হাই আর্লি স্ট্রেংথ সিমেন্টের আর্লি স্ট্রেংথ অর্থাৎ মোর দেন তার 70 to 80% স্ট্রেংথ within 3 days ডেভেলপ হয়ে যায় এবং within 7 days more than 90% স্ট্রেংথ অ্যাচিভ করে ফেলে, whereas লো হিট অফ হাইড্রেশন সিমেন্টের বেলা স্ট্রেংথের ডেভেলপমেন্টটা অনেক স্লো থাকে। সো ইট ডিপেন্ডস যে এদের ভিতরে যে কনস্টিটিউয়েন্টস গুলো আছে তাদের যে বেসিক কনস্টিটিউয়েন্টস ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট ইত্যাদি, তাদের ভ্যারিয়েশনটা আমরা এগুলো কত ক্লাসে ডিসকাস করেছি। যে কারণে দেখা যায় যে এদের হিট অফ হাইড্রেশনের রেট অফ হিট অফ হাইড্রেশনটা ভ্যারি করে। তো টিপিক্যালি কিভাবে হিট অফ হাইড্রেশনটা রিলিজ হয় সেগুলোর কার্ভটাও অর্থাৎ ক্যালোরিমেট্রিক কার্ভটা আমরা গত ক্লাসে দেখেছি। সো হিট অফ হাইড্রেশনের যদি একটা কম্পারিজন করতে চাই বিভিন্ন টাইপের, তো তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে টাইপ 1 এর যে 7 ডেজ এর যে স্ট্রেংথ যেটুকু হচ্ছে, যেটুকু তার হিট অফ হাইড্রেশন হচ্ছে কম্পেয়ার টু সেখানে দেখো যে এটাতে দেখা যায় 82.5%, whereas আমার টাইপ 4 টা কি লো হিট অফ হাইড্রেশন, তাই না? টাইপ 1 হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট আর টাইপ 4 হচ্ছে লো হিট অফ হাইড্রেশন। দুইটার মধ্যে দেখো হিট ইভলভের ডিফারেন্সটা কতটুকু। and in the same way 28 days এর কম্পারিজন করলেও দেখা যাচ্ছে একইভাবে ভ্যারিয়েশনটা হচ্ছে, তাই না? যাচ্ছে ওকে। সো আমার কথা শোনা যাচ্ছে তো না? এখানে আমার বোধহয় আজকে নেটওয়ার্কে ইন্টারাপ্ট হচ্ছে খুব। ওকে, সো যেসব ফ্যাক্টরের কারণে এই হাইড্রেশন রিঅ্যাকশনটা ভ্যারি করে, ফার্স্ট অফ অল মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য সিমেন্ট, তারপর রেসপেক্টিভ সিমেন্টের টাইপ, দেন তার সালফেট কন্টেন্ট, ফাইননেস, ওয়াটার সিমেন্ট রেশিও, কিউরিং টেম্পারেচার, কোনো যদি তুমি অ্যাডমিক্সচার অ্যাড করো। অ্যাডমিক্সচার জিনিসটা কি তোমরা কি অলরেডি জানো? তোমাদেরকে পড়ানো হয়েছে? হোয়াট ইজ অ্যাডমিক্সচার? স্পেসিফিক কিছু প্রপার্টি ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, সিমেন্টের ভিতরে তোমার অ্যাডমিক্সচার অ্যাড করা হয় এর যেমন ধরো তার স্ট্রেংথকে এনহ্যান্স করার জন্য, তার বাইন্ডিং ক্যারেক্টারিস্টিক্সকে আরেকটু স্ট্রঙ্গার করার জন্য, তার সেটিং প্রসেসকে ডিলে করার জন্য বা এনহ্যান্স করার জন্য। সো বিভিন্ন ধরনের আমরা ইনগ্রেডিয়েন্ট কেমিক্যাল ইউজ করে থাকি যাতে করে এর ভিতরে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সিমেন্টের প্রপার্টি গুলাকে কিছুটা কন্ট্রোল করার জন্য। সো আমরা এতক্ষণ দেখলাম যেগুলো সেগুলো ছিল অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের বিভিন্ন টাইপস গুলো ডিপেন্ডিং অন দ্য কনস্টিটিউয়েন্টস ইন দ্য ক্লিংকার। তো রিসেন্টলি যেটা হয় যে আমরা এই ওপিসি ছাড়াও আরো বিভিন্ন ধরনের সিমেন্ট তৈরি করছি বাই অ্যাডিং সাম অ্যাডিটিভস ইন অ্যাডিশন টু দ্য ক্লিংকার। মানে ক্লিংকারের সাথে আরো অন্যান্য কিছু অ্যাডিটিভস অ্যাড করছি, ক্লিংকারের পার্সেন্টেজটা কমিয়ে দিচ্ছি, তাই না? যেমন আমরা জানি যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1 এ ক্লিংকারের পার্সেন্টেজ হচ্ছে 94 to 100%, আর বাকিটুকু থাকছে জিপসাম। সো আমি এই 94 to 100% এর যে ক্লিংকারের পার্সেন্টেজটা, এটাকে যদি আমি বিভিন্ন পার্সেন্টেজে কমাই দেই এবং তার সাথে ওই পার্সেন্টেজের কোন অ্যাডিটিভস অ্যাড করি, অ্যাডিটিভস এর মধ্যে মোস্ট কমনলি ইউজ হয়ে থাকে ফ্লাই অ্যাশ, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, ভলকানিক অ্যাশ, সিলিকা ফিল্মস, এগুলা, তখন সেটাকে আমরা বলছি ব্লেন্ডেড সিমেন্ট। আচ্ছা, এই ব্লেন্ডেড সিমেন্টে তার মানে নরমাল যে সিমেন্ট টাইপ 1 এর যে ওপিসি, টাইপ 1 এর যে ক্লিংকার, তার সাথে আমি ডিফারেন্ট টাইপের অ্যাডিটিভস অ্যাড করছি। সো এই অ্যাডিটিভস গুলো যখন অ্যাড হচ্ছে, কখনো কয়েকটা অ্যাড হচ্ছে, কখনো একটা অ্যাড হচ্ছে, তার রেসপেক্টে তখন তাকে আমরা বলছি ব্লেন্ডেড সিমেন্ট। সো ব্লেন্ডেড সিমেন্ট ইউজ করার অ্যাডভান্টেজ আসলে অনেক রকম, কারণ এটা মোস্ট অফ দ্য কেস এখানে যেই আমি যে ইনগ্রেডিয়েন্ট গুলো এখানে অ্যাড হচ্ছে, এই যে সিলিকা ফিউম, স্ল্যাগ, ফ্লাই অ্যাশ, এই যে ক্যালসাইন ক্লে, এগুলা সবই হচ্ছে বেসিক্যালি বিভিন্ন অন্যান্য প্রোডাকশনের এন্ড প্রোডাক্ট বা র মানে বাই প্রোডাক্ট, যেগুলা কিনা আলটিমেটলি এনভায়রনমেন্টে আমি ডিসচার্জ করে দেই। তো এই ধরনের এলিমেন্টস গুলো অ্যাড করলে আমার সুবিধা হচ্ছে, যেগুলাকে আমার এনভায়রনমেন্টে আর ডিসচার্জ করতে হচ্ছে না, ডিসকার্ড করতে হচ্ছে না, এনভায়রনমেন্টের লোড কমছে এক ধারে, আরেক ধারে আমার ক্লিংকারের পার্সেন্টেজ কম হচ্ছে। ক্লিংকারের পার্সেন্টেজ কম লাগা মানে এটা কি, যে আমার ক্লিংকারটা তৈরি করে কি দিয়ে ন্যাচারালি অ্যাভেলেবল সিলিকা, ক্লে, লাইমস্টোন ইত্যাদিকে একসাথে বার্ন করে।
তো এগুলার পার্সেন্টেজ কমে দেওয়া মানে এগুলোর রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে, তার মানে ন্যাচারাল যে রিসোর্স গুলো আমি সিমেন্টে ইউজ করছিলাম সেগুলোর পার্সেন্টেজটা কমে যাচ্ছে। তাছাড়া সিমেন্টের বার্নিং এ, এই ধরনের ক্লিংকারের যে বার্নিং এ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়, যেটা এনভায়রনমেন্টাল ক্ষতি করছে, তাই না? এনভায়রনমেন্টের পলিউশন ঘটাচ্ছে। তো তাহলে আমি যদি ক্লিংকার পার্সেন্টেজ কমাই দিই তাহলে আমার এই কার্বন ডাইঅক্সাইড এমিশনের পার্সেন্টেজটাও কমবে, এনভায়রনমেন্টাল পলিউশনও কমবে, এবং সেকেন্ডারিলি আমার এই ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করার কারণে এদের এনভায়রনমেন্টের লোডটা কমে যাবে। অর্থাৎ আমি এদেরকে যে এনভায়রনমেন্টে ডিসচার্জ করছিলাম, ছেড়ে দিচ্ছি, বের করে দিচ্ছিলাম বা ডাম্প করছিলাম, সেইটা এখন কম হয়ে যাবে, সেটাকে আমি আরেকটা কাজে লাগাই ফেলছি। এটাই কিন্তু আসলে আমাদের এনভায়রনমেন্টের ওয়েস্ট কন্ট্রোলের একটা সিস্টেম, যে আমি চেষ্টা করব যে এটাকে সোর্সে এলিমিনেট করে দিতে, অর্থাৎ একে এনভায়রনমেন্টে আমি ছাড়বই না, এনভায়রনমেন্টকে আমি বের হতেই দিব না। সো আমরা কি করছি, বিভিন্ন প্রসেসের বিভিন্ন প্ল্যান্টের যে বাই প্রোডাক্ট গুলো থাকছে সেগুলোকে এখানে ইউজ করছি। যেমন তোমার ভলকানিক অ্যাশ, তো এটা একটা ন্যাচারাল প্রসেস থেকে আসছে। দেন তোমার ফ্লাই অ্যাশ যেটা, সেটা আসছে তোমার হচ্ছে কোল থার্মাল প্ল্যান্টের যে আমরা কোল বার্ন করি সেইটার যে অ্যাশটা, সেটা হচ্ছে ফ্লাই অ্যাশ। তারপরে তোমার ধরো এই যে এখানে যেটা বলছে যে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগটা আসলে কি, আমি এটা আরেকটু ডিটেইলসে দেখাই। তো ফ্লাই অ্যাশটা বেসিক্যালি আসছে থার্মাল কোল প্ল্যান্ট থেকে, ভলকানিক অ্যাশ ভলকানিক ইরাপশন থেকে। বেসিক্যালি যদি ভলকানিক অ্যাশের কথা বলি, এগুলো আসলে তোমার নিয়ার অ্যাবাউট 500 to 400 BC থেকে গ্রিক ইয়েতে কনস্ট্রাকশনে এই ভলকানিক অ্যাশ অ্যাজ সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল ইউজ হচ্ছিল। এবং তোমার রোমান যে কনস্ট্রাকশন গুলা, সেই সব জায়গাতেও এই তোমার এই ভলকানিক পিউমিস, অর্থাৎ এই যে দেখো এগুলাকে বলে পিউমিস, অর্থাৎ যে ছোট ছোট টুকরাগুলো, এগুলাকে গ্রাইন্ড করে এটাকে পাউডার করলে সেটাকে ভলকানিক অ্যাশ বলা হচ্ছে। এগুলো ইউজ হয়ে যাচ্ছিল। তো যে এলাকাটাতে এগুলো বেশি ইউজ হতো সেই এলাকাটার নাম হচ্ছে নেপলস। নেপলসের নাম তোমরা শুনছো, তো ওইটাকে আগে বলা হতো পুজোলি। তো ওই এলাকাতে যেহেতু এই ভলকানিক অ্যাশ এগুলা সিমেন্টের অ্যাডিটিভস হিসেবে অ্যাড করে সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল ইউজ করা হতো সেই সময়, সেই কারণে এইখান থেকে এই ম্যাটেরিয়ালস গুলাকে বলা হয় পুজোলান। পুজোলান ম্যাটেরিয়ালের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এদের নিজেদের কিন্তু কোনো সিমেন্টিয়াস ক্যাপাসিটি নাই, অর্থাৎ এরা নিজেরা সিমেন্টিয়াস প্রপার্টি শো করে না। বাট যখনই তুমি এদেরকে সিমেন্টের ক্লিংকারের মধ্যে এই যে ক্যালসিয়াম সিলিকেটস এর সাথে অ্যাড করছো, তখন তারা তাদের সিমেন্টিয়াস ক্যারেক্টারিস্টিক্স কে আরো এনহ্যান্স করে, আরো ফাস্টার করে, আরো ডিউরেবল করে। অর্থাৎ তারা তখন এই যে সিলিকা ফিউম সেরকম ধরনের আরেকটা পুজোলান, অর্থাৎ এদের নিজেদের কিন্তু কোনো সিমেন্টিয়াস ক্যারেক্টারিস্টিক্স নাই, অর্থাৎ তারা নিজেরা কিন্তু ওই যে পানির সাথে রিয়াক্ট করে ওই ধরনের বন্ড তৈরি করতে পারে না। কিন্তু যখন পানির প্রেজেন্সে ক্লিংকারের যে আমার যে কনস্টিটিউয়েন্টস গুলো আছে তাদের সাথে এদের রিয়াকশনের ফলে এরা তাদের সিমেন্টিয়াস ক্যারেক্টারিস্টিক্স কে এনহ্যান্স করে, এবং তারা নিজেরা তখন তাদের সাথে কম্বাইন্ড হয়ে একটা স্ট্রঙ্গার ডিউরেবল বন্ড তৈরি করে ইন বিটুইন দ্য কম্পাউন্ডস। তোমরা বুঝতে পারছো যে আমি কি পড়াচ্ছি? বুঝতে পারছো? ওকে। সো ইন দ্য সেম ওয়ে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ কি বলতো? ব্লাস্ট ফার্নেসে কি হয়? আয়রন বা অন্য কোন ধরনের মেটালিক স্মেল্টিং হয়, তাই তো? যেখানে হাই টেম্পারেচার এগুলোকে স্মেল্ট করা হয়। তো তার সাথে আমরা সাধারণত এই হিট তৈরির জন্য, থার্মাল হিট তৈরির জন্য সাধারণত কোক ইউজ করি, এবং ফ্লাক্স হিসাবে অর্থাৎ এটাকে এনহ্যান্স করার জন্য সাধারণত লাইমস্টোন বা ডলোমাইট ইউজ করে থাকি। তো তখন দেখা যায় যে এই আয়রনের বা অন্য যে মেটাল গুলো আছে তাদের যখন স্মেল্টিং হয়, তখন এদের মেটালার্জিক্যাল স্মেল্টিং প্রসেসের ভিতর দিয়ে দেখা যায় কেমিক্যাল কম্পাউন্ডস গুলো যখন তৈরি হয়, তখন এই যে বাই প্রোডাক্ট গুলো থাকে, অর্থাৎ আমার যে এই ফ্লাক্সের যে লাইমস্টোন বা ডলোমাইট এবং আমার আয়রনের ওরের যে রেসিডুয়ালস থাকে, এরা মিলে কম্বাইন হয়, যারা কোকের সাথে কোক বা যে আমার কোক অ্যাশ যে আছে তাদের সাথে রিয়াক্ট করে তারা যেই আলটিমেট যে রেসিডুয়াল প্রোডাক্ট গুলো থাকে সেগুলাই হচ্ছে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ। তো এগুলা তোমার সাইজ কি হবে ডিপেন্ড করে আমি কত স্লোলি টেম্পারেচারটাকে রিডিউস করছি। যদি ফাস্টার হয় তাহলে বড় বড় সাইজের স্ল্যাগ তৈরি হয়, যদি স্লোয়ার রেটে করি তাহলে স্মলার সাইজের স্ল্যাগ তৈরি হয়। এই স্ল্যাগ কিন্তু সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল খুবই ভালো, কারণ এইগুলা খুবই হাই কন্টেন্ট অফ সিলিকেটস থাকে এবং এদের স্ট্রেংথ ডিউরেবিলিটি
অনেক হাই থাকে, তো সেই জন্য ব্লাস্ট ফার্নেস স্ল্যাগে কিন্তু ক্লিংকারের পার্সেন্টেজ অনেকটা কমিয়ে দিয়ে স্ল্যাগের পার্সেন্টেজকে মেনলি রাখা হয়। এবং এদের আরেকটা বড় সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এরা হাই হিট রেজিস্ট করতে পারে। সেই জন্য এই যে আমাদের যে ইয়েতে কোথায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে না, কোথায় হচ্ছে বলতো? রূপপুরে। তো এই যে রূপপুরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, এখানে যে সিমেন্ট ব্যবহার করেছে সেগুলো হচ্ছে সব এই ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট। এই ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্টের মেইন কনস্টিটিউয়েন্টই হচ্ছে এই স্ল্যাগ, কারণ এদের নিজেদেরই সিমেন্টিয়াস প্রপার্টি আছে। পুজোলান ম্যাটেরিয়াল গুলার থেকে এখানেই হচ্ছে ব্লাস্ট ফার্নেস স্ল্যাগের একটা মেজর ডিফারেন্স, যে এদের নিজেদেরই সিমেন্টিয়াস প্রপার্টি আছে, ফলে দেখা যায় যে স্ল্যাগ সিমেন্ট গুলাতে মোস্ট অফ দা পার্সেন্টেজই থাকে, এলিমেন্টই থাকে এই ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ। তো আমাদের দেশে আসলে আগে স্ল্যাগ সিমেন্ট ইউজ হতো না, কারণ আমাদের তো আসলে সেই ধরনের স্ট্রাকচার ছিল না, কিন্তু এই যে রূপপুর কনস্ট্রাকশন শুরু হওয়ার পর থেকে এখন সব সিমেন্ট কোম্পানি ধুমধুমার এই ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট তৈরি করছে। তো হ্যাঁ বলো। ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ এটা মেইনলি কিসের কনস্টিটিউয়েন্ট? আয়রন? বললাম না, এটা কি হচ্ছে তোমার ব্লাস্ট ফার্নেস স্ল্যাগটা তৈরি হচ্ছে কখন? যখন তোমার আয়রন ওরে, তুমি যখন আয়রনকে গলাও ধাতু বের করার জন্য, স্মেল্টিং প্রসেসে কি করা, হাই টেম্পারেচারে এটাকে হিট আপ করা হয়, দিয়ে গলানো হয়। তো তখন তুমি তাকে হিট আপ করার জন্য সেখানে আরো অনেক অ্যাডিটিভস দাও, যেমন কোক থাকে বার্ন করার জন্য অর্থাৎ কার্বন, দেন তোমার ফ্লাক্স থাকে অর্থাৎ এই প্রসেসটাকে কন্ট্রোল করার জন্য ফ্লাক্স হিসেবে আমরা সাধারণত লাইমস্টোন বা ডলোমাইট ইউজ করে থাকি। তো যখন এগুলার ভিতরে এই প্রসেসের মধ্যে আমি আয়রনটাকে গলায় বের করে আনি, তখন এই যে এর ভিতরে আমি যা যা দিছিলাম এদের মধ্যেও তখন বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশন হয়। রিয়াকশন হওয়ার ফলে কি হচ্ছে যে কোক, তারপর লাইমস্টোন, তারপর আয়রনের যে রেসিডিউস, এগুলা নিজেদের মধ্যে রিয়াক্ট করে এই স্ল্যাগ গুলো রেসিডুয়াল হিসেবে থেকে যায়। তো এগুলার মধ্যে সাধারণত সিলিকেটস, অ্যালুমিনিয়ামের পরিমাণ অনেক হাই থাকে, এবং যে কারণে দেখা যায় যেহেতু আমার যে ফ্লাক্সের মধ্যে লাইমস্টোন ছিল, তাই না, সো এদের কম্বিনেশন এই সিমেন্টটা তো এই স্ল্যাগটা তৈরি হয় বলে এর মধ্যে সিমেন্টিয়াস ক্যারেক্টারিস্টিক্স এর এলিমেন্টস গুলো অনেক হাই কন্টেন্টে থাকে, এবং যাদের প্রপার্টি বা যাদের গুলো ক্যারেক্টারিস্টিক্স অনেক ইয়ে থাকে, যে যারা যখন পানির সাথে রিয়াক্ট করে, যখন এটাকে আমি সিমেন্ট পাউডারে কনভার্ট করছি এবং পানি অ্যাড করে এদের হাইড্রোলিক রিয়াকশন ঘটাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে এটার স্ট্রেংথ কন্ট্রিবিউশন ইন দা সিমেন্ট অনেক হাই থাকে, এরা অনেক হাইলি ডিউরেবল থাকে, এবং ইন অ্যাডিশন এদের হিট রেজিস্ট্যান্সও অনেক বেশি থাকে। বুঝতে পারছো জিনিসটা? यस मैम। ওকে, সো আমরা ব্রডলি ASTM C95 দেখো এখানে সিমেন্ট স্পেসিফিকেশন, ASTM স্পেসিফিকেশন ওয়াইজ ব্লেন্ডেড সিমেন্টকে ব্রডলি এই চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এখানে দেখো টাইপ বলা হচ্ছে আইপি বা পি, আইএল, আইএস, আইটি। আইপি বা পি হচ্ছে পোর্টল্যান্ড পোজোলান সিমেন্ট, যেটা আমরা অলরেডি আমাদের ল্যাবে দেখেছি, বলছি যে আমরা পিসিসি, পোর্টল্যান্ড পোজোলান সিমেন্ট, পিপিসি অথবা পিসিসি মানে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। সো এটা হচ্ছে আমাদের যেটা কমন টাইপের ইউজ হয়ে থাকে। এছাড়াও আরো আমরা ইউজ করে থাকি পোর্টল্যান্ড লাইমস্টোন সিমেন্ট, আর একটু আগে বললাম স্ল্যাগ সিমেন্ট, আর একটা হচ্ছে টার্নারি ব্লেন্ডেড সিমেন্ট। পোর্টল্যান্ড পোজোলান সিমেন্টে কি থাকে, আপ টু 40% পোজোলান। পোজোলান কারা মোস্টলি আমরা ইউজ করে থাকি, ফ্লাই অ্যাশ, তাছাড়া সিলিকা ফিউম অথবা ভলকানিক অ্যাশও অ্যাজ পোজোলান আমরা ইউজ করে থাকি। পোর্টল্যান্ড লাইমস্টোনে ক্লিংকারের সাথে আরো অ্যাডিশনাল 15% লাইমস্টোন অ্যাড করা হয়। আর ব্লাস্ট ফার্নেস স্ল্যাগের কথা তো বললাম, যে দেখো আপ টু 95% অর্থাৎ পুরোটাই অলমোস্ট স্ল্যাগ ইউজ করা হয়ে থাকে ইন ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট। আর টার্নারি ব্লেন্ডেড সিমেন্ট বেসিক্যালি তোমার এখানে তোমার লাইম যেটা ইউজ করা হচ্ছে, লাইমস্টোন, এটা ক্যালসাইন্ড লাইম ইউজ করা হয়, ক্যালসাইন্ড লাইমস্টোন। এই ক্যালসাইন্ড ক্লেটা তোমার অনেক ফাইন থাকে এবং এটা ডিউরেবিলিটি অনেক বেশি থাকে। তো ওই ধরনের এলিমেন্টকে মিক্স করে এই টার্নারি ব্লেন্ডেড সিমেন্টে ইউজ করা হয়ে থাকে। এই যে ক্যালসাইন ক্লে যেটা বললাম, অর্থাৎ ক্লেকে লো টেম্পারেচারে বার্ন করা হয়, এর ফলে এটা যে ক্যালসিনেশন প্রসেসটা হয় এইটাতে কার্বন ডাইঅক্সাইডের এমিশনটা অনেক কম হয়। সো কম্পেয়ার টু ওপিসি সিমেন্ট বা এই যে পোর্টল্যান্ড, ওপিসি বলছি, কম্পেয়ার টু পোর্টল্যান্ড পোজোলান সিমেন্ট বা ওপিসি সিমেন্ট, এই টার্নারি ব্লেন্ডেড সিমেন্টের কার্বন ডাইঅক্সাইড এমিশন কম্পারেটিভলি কম। ওভারঅল আসলে সবগুলো ব্লেন্ডেড সিমেন্টেরই এমিশন কম, তবে কম্পেয়ার টু পিপিসি বা পিসিসি, টার্নারি ব্লেন্ডেড সিমেন্ট ইজ মোর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি।
সো আমাদের যেখানে যে দেখছিলাম যে নামকরণ গুলো যে IPIL, অর্থাৎ যখন একটা সিমেন্ট আমরা গতদিন যে আমাদের ল্যাব ক্লাসে দেখেছি 202 তে যে নাম সিমেন্টের একটা স্পেসিফিক নাম থাকে, যেমন একটু আগে দেখলাম কি OPC টাইপ 1, টাইপ 2, টাইপ 3, মানে কি এক একটা, যখন আমি বলবো যে OPC সিমেন্ট টাইপ 1A, কি বুঝবা? OPC টাইপ 1A তখন কি বুঝবা? এয়ার ইন ট্রেনিং। এয়ার ইন ট্রেনিং অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1, তাই তো? আমি যদি বলি কি বলে, আমি যদি বলি ASTM টাইপ 2A, তখন কি বুঝবা? তখন বুঝবা সালফেট রেজিস্ট্যান্ট এয়ার এন্ট্রেনিং আর পোর্টল্যান্ড সিমেন্ট, তাই না? এয়ার এন্ট্রেনিং পোর্টল্যান্ড সিমেন্ট। তো এমনি ভাবে এইটাকেও যখন এভাবে নামকরণ করে, যদি বলা হচ্ছে যে ASTM IP, এভাবে যদি আমি ধরো নাম করি ASTM টাইপ IP 15, আই দিয়ে আসলে এখানে বোঝানো হচ্ছে যে এইসব সবগুলা সিমেন্টে কি একটা সার্টেন পার্সেন্টেজ ক্লিংকার থাকে। তো আই দিয়ে আসলে যে টাইপ 1, ওই যে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1, সে 1 এর রোমান, এটা হচ্ছে রোমান 1, ঠিক আছে? তো 1P, আসলে এটা হচ্ছে রোমান 1 এবং P। এখানে যে IL মানে রোমান 1 এবং L, রোমান 1 এবং S, রোমান 1 এবং T, তার মানে প্রত্যেকটার মধ্যে ক্লিংকার আছে সার্টেন পার্সেন্টেজে, তার সাথে অ্যাডিটিভস হিসেবে আছে P, L, S অথবা T। P বলতে বোঝাচ্ছে পোজোলান আছে, L বলতে বোঝাচ্ছে লাইমস্টোন আছে, S বলতে বোঝাচ্ছে স্ল্যাগ আছে, T বলতে বোঝাচ্ছে এখানে মিক্সচার অফ পোজোলান এন্ড লাইমস্টোন আছে, ঠিক আছে? এগুলো এয়ার ইন ট্রেনিং টাইপ হয় না? হ্যাঁ হয়, আমি সেটাই বলছি। সো ধরো আমরা যখন টাইপ 1P15 লিখলাম, দ্যাট মিন্স এটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের ক্লিংকারের সাথে 15% পোজোলানকে মিক্স করে এই ব্লেন্ডেড সিমেন্টটা তৈরি করা হচ্ছে। আবার ধরো আমি লিখছি টাইপ 1S 25, তার মানে OPC টাইপের ক্লিংকারের সাথে 25% স্ল্যাগ মিক্স করে এই সিমেন্টটা তৈরি হচ্ছে। আর যদি এগুলো এয়ার এন্ট্রেনিং হয়ে যায়, তখন এগুলোর পাশে আরেকটা অ্যাডিশনাল A প্রোভাইড করতে হয়, যেটা পোর্টল্যান্ড পোজোলান এয়ার এন্ট্রেন সিমেন্ট। বুঝেছো এটুকু সবাই? জি ম্যাম। সো ব্লেন্ডেড সিমেন্টের অ্যাডভান্টেজ গুলো অলরেডি আমি বেশ কিছু বলেও দিয়েছি। অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, এখানে দেখো, এখানে কালারেই দেখা যাচ্ছে যে সিমেন্টটা হোয়াইট কালারের, কারণ এখানে আমরা কি ইউজ করছি, স্পেশালি সিলেক্টেড কিছু র ম্যাটেরিয়াল, যেমন পিওর চক, হোয়াইট ক্লে, এই ধরনের এলিমেন্ট গুলাকে অ্যাড করি, এবং এখানে আমরা আয়রন অক্সাইডের পরিমাণটা কমাই দিই যাতে করে কালচে রংটা না হয়। এই ধরনের সিমেন্ট সাধারণত ডেকোরেটিভ পারপাসে বেশি ইউজ করা হয়ে থাকে, বাইরে অর্নামেন্টাল পারপাসে। এটার স্ট্রেংথ কম্পেয়ার টু OPC কম হলেও যথেষ্ট ডিউরেবল থাকে, কিন্তু এটা অনেক বেশি এক্সপেন্সিভ থাকে কম্পেয়ার টু OPC। আচ্ছা, তোমরা গতদিন ল্যাব ক্লাসে BDSCN এর সম্পর্কে, ক্লাসিফিকেশন সম্পর্কে বেশ অনেকটা আইডিয়া পেয়েছো। তো আমি ওইটা আবার একটু তোমাদের সাথে ডিসকাস করি। তোমরা সেদিন বুঝেছিলে তো জিনিসটা, BDSCN ক্লাসিফিকেশনটা? কথা বলো না কেন, বোবা হয়ে গেছো? জি ম্যাম। হ্যাঁ, গতদিন বুঝেছিলে? স্যার যেগুলো বুঝিয়েছিলেন? আরেকবার বুঝালে একটু ভালো হয়। ওকে, বুঝাবো তো বটেই, তাও বললাম যদি ওটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য আজকে বোঝাটা ইজি হবে। তো BDSCN ক্লাসিফিকেশন বেসিক্যালি কি, বাংলাদেশ স্ট্যান্ডার্ডের সিমেন্টের ক্লাসিফিকেশন ফর কমন টাইপস অফ সিমেন্ট, ওইটা যেটা আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড EN 197 এর থেকে অ্যাডাপ্ট করেছি। এটা এই স্ট্যান্ডার্ডে বেসিক্যালি কম্প্রাইজ করছে যে তোমার আমার যে নরমাল যে অর্ডিনারি সিমেন্ট গুলা বা যে কমন সিমেন্ট গুলো আমরা ইউজ করে থাকি ব্লেন্ডেড এর মধ্যে, সেগুলাকে স্পেসিফিক্যালি ক্লাসিফাই করা হচ্ছে এই 5টা ক্যাটাগরিতে, এবং এদেরকে নাম দেওয়া হচ্ছে সেম 1, সেম 2, সেম 3, সেম 4 এবং সেম 5। সেম 1টা কি, যেটা রিসেম্বল করে ASTM এর অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। সেম 2 হচ্ছে রিসেম্বল করে ব্লেন্ডেড সিমেন্টের পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, যেটা PCC বলি আমরা সেটাকে। সেম 3 হচ্ছে ব্লাস্ট ফার্নেস সিমেন্ট। সেম 4 হচ্ছে পোজোলান সিমেন্ট, যেটাতে একটা হায়ার পার্সেন্টেজ অফ পোজোলান ম্যাটেরিয়াল থাকে। এবং সেম 4, 5 হচ্ছে কম্পোজিট সিমেন্ট, যেটার মধ্যে এই ম্যাটেরিয়ালস গুলো, অর্থাৎ ব্লেন্ডেড সিমেন্টের যেরকম যে টার্নারি সিমেন্ট ছিল ওইখানে এই ধরনের কম্পোজিট সিমেন্ট হচ্ছে এখানে সেম 5 সিমেন্ট। এই 5 ধরনের সিমেন্টকে আবার ব্রডলি
27 ধরনের সিমেন্টে ক্যাটাগরাইজ করা হয়ে থাকে। যেমন সেম ওয়ান যেটা, সেটা কিন্তু শুধু একটা টাইপই। দেখো এটা হচ্ছে সেম ওয়ান, যেটার মধ্যে 95 to 100% হচ্ছে ক্লিংকার। দেখো এগুলোর কিছু নোটেশন আছে, যেমন ক্লিংকারটা কি সিমেন্টের মেইন ইনগ্রেডিয়েন্ট, তাই না, যেটার মধ্যে আমার সিমেন্টের মেইন কনস্টিটিউয়েন্টস গুলো থাকছে, সেটাকে ডিনোট করা হচ্ছে কে দিয়ে। ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ থাকলে সেটাকে ডিনোট করা হয় এস দিয়ে, সিলিকা ফিউম থাকলে ডি দিয়ে। পোজোলানের মধ্যে দু ধরনের ক্যাটাগরি আছে, সেটা ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল সহ হতে পারে, সিলিসিয়াস ম্যাটেরিয়াল সহ হতে পারে। তো তার বেসিসে পোজোলানের রেসপেক্টে পি কিউ, ফ্লাই অ্যাশের রেসপেক্টেও তাই ভি ডাব্লিউ, ব্লাস্ট ফার্নেস শেল, বার্ন শেল, তারপর লাইমস্টোন, এগুলাকে এক একটাকে এক একটা নোটেশন দিয়ে বোঝানো হচ্ছে। তো সেম ওয়ান টাইপ যেটা, সেটা হচ্ছে আমার অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1 এএসটিএম কে রিসেম্বল করছে। এখানে মাইনর অ্যাডিটিভস বলতে বেসিক্যালি জিপসামকে বোঝানো হচ্ছে। আর দেখো যে সেম টুর ভিতরে কিন্তু দেখো অনেকগুলা ক্যাটাগরি, তাই না, প্রতিটাতে আবার সাব ক্যাটাগরি আছে। যেমন পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, এটা আছে সেম টু, এএস, বিএস, এগুলোর নোটেশন আমি একটু পরে বুঝাচ্ছি, যার মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজ ক্লিংকার আছে এবং কিছু পার্সেন্ট ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ আছে, তাই না। আর এখানে দেখো একইভাবে প্রত্যেকটা টাইপ, এর মধ্যে যে লাস্টে যেটা আছে দেখো পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, যেটা কিনা আমরা কমনলি ইউজ করে থাকি, এইটার আবার দুটো ক্যাটাগরি আছে। এর ভিতরে কে কে আছে, ক্লিংকার আছে এবং এই যে বিভিন্ন যে অ্যাডিটিভস গুলো আছে, স্ল্যাগ, সিলিকা, ফ্লাই অ্যাশ, পোজোলান, এদের বিভিন্নটা থাকতে পারে ইন স্পেসিফিক কম্পোজিশন। তার বেসিসে আবার সেগুলোকে আলাদা আলাদা নামে ডিফাইন করা হয়। তো তাহলে দেখো এই যে নামগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, তো তাহলে আমার এই সিমেন্টের নামকরণ গুলো এমন ভাবেই করা হয়ে থাকে যাতে ওই নাম দেখে আমি বুঝতে পারি যে ওই সিমেন্টের ভিতরে আসলে কি কি আছে। একইভাবে দেখো সিমেন্টের টাইপ 3, এটারও আবার কয়েকটা ক্যাটাগরি আছে, এবিসি, পোজোলানিক সিমেন্টেরও ক্যাটাগরি আছে, কম্পোজিট সিমেন্টেরও ক্যাটাগরি আছে। অর্থাৎ এগুলার এক একটা কম্পোজিশন এক এক রকম, যেখানে সার্টেন পার্সেন্টেজ অ্যাডিটিভস আমরা অ্যাড করছি ক্লিংকারের পার্সেন্টেজটাকে কমাই দিয়ে। সো এখানে এই যে নামকরণগুলো আমরা একটু যদি ডিটেলসে বুঝি, যেটা কিনা বলছিলাম একটু আগে, যে ধরো একটা যে সিমেন্টের ব্যাগের ভিতরে যে নামটা থাকে, প্রথমে যে নামটা থাকে সেটা থাকে কি এএসটিএম, তাই না, এই যে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, এটা হচ্ছে তার এএসটিএম নাম। আর বিডিএস স্পেসিফিকেশনের যে নামটা সেটা থাকে নিচের লাইনে। সো তোমাদের এই জিনিসটা একটু ভালোভাবে এই কারণে বুঝতে হবে, কারণ তোমরা যখন এইসব পরবর্তীতে সিমেন্ট নিয়ে বা কনস্ট্রাকশনে কোনো কাজ করবা বা এই ফিল্ডে কাজ করবা, স্ট্রাকচার ফিল্ডে, তখন তোমাদের এই কম্পোজিশন বা কম্বিনেশনটা ভালো মতো না জানলে তোমার বুঝতে অসুবিধা হবে যে সিমেন্টটা আসলে কি আছে। এই জন্যই নামকরণ, স্ট্রেংথ ক্লাস জিনিসটা একটু বুঝাই দিবেন। আমি একটু পরে যাচ্ছি, আমি বুঝাচ্ছি, আস্তে আস্তে যাই। তো তাহলে দেখো এখানে পোর্টল্যান্ড সিমেন্টের নামকরণ করা হচ্ছে কি, যে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, তার মানে বুঝলাম যে এটা একটা ব্লেন্ডেড সিমেন্ট, এবং ব্লেন্ডেড সিমেন্টের কি এর মধ্যে লেস দেন 40% ফ্লাই অ্যাশ আছে, যেহেতু এটা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। যদি এটা পোর্টল্যান্ড ব্লাস্ট ফার্নেস হতো তখন বুঝতাম যে এর মধ্যে মোর দেন 90% বা মোর দেন 70% বা 60% ব্লাস্ট ফার্নেস ল্যাগ আছে, যেটার কম্পোজিশন এই যে নিচে দেখো, এখান থেকে আমি পেয়ে যেতাম। তো বিডিএস এ কি, বিডিএস এর ক্লাসিফিকেশনটা আবার ডিফারেন্ট। এখানে নামটা দেখো অনেক বড়। প্রথমে থাকছে কি সেম টু, সেম টু মানে এর সেকেন্ড সেম টু টাইপটা, অর্থাৎ সিমেন্টের টাইপটাকে বোঝানো হচ্ছে, তাই না। সেখানে দেখো এটা হচ্ছে তার ইনগ্রেডিয়েন্টের কম্পোজিশনকে বোঝায়। আর এই যে পিছনে যে নিচে পরের যে অংশটা 42.5 এর, এটা তার স্ট্রেংথ ক্লাসকে বোঝায়। তো প্রথমে আমরা ইনগ্রেডিয়েন্টের এই এক একটা নোটেশন কি বোঝাচ্ছে সেটা একটু বুঝি। সো সেম টু এখানে লেখা মানে কি, এখানে সেম টু হতে পারে, সেম ওয়ান হতে পারে, যেটাই লেখা থাকুক সেটা তার সিমেন্টের টাইপটাকে বোঝাচ্ছে। যেমন সেম ওয়ান দিয়ে পোর্টল্যান্ড সিমেন্ট, 2 দিয়ে কম্পোজিট পোর্টল্যান্ড সিমেন্ট, 3 দিয়ে ব্লাস্ট ফার্নেস সিমেন্ট ইত্যাদি বোঝানো হচ্ছে। তারপরে যে কথাটা আসতেছে এএম, এর মধ্যে এ কথাটা কি আসছে, এ মানে এর মধ্যে কতটুকু অ্যাডিটিভস আছে। অর্থাৎ এখানে যে এ থাকে তার মানে বুঝতে হবে এর ভিতরে লেস দেন 20% অ্যাডিটিভস আছে। অর্থাৎ এর ভিতরে অ্যাডিটিভস মানে কি, ক্লিংকারের সাথে আমি আর কাকে যোগ করছি। সো ক্লিংকারের সাথে আমি আলাদা যে ইনগ্রেডিয়েন্ট যোগ করছি তার পার্সেন্টেজ ইজ ইকুয়াল অর লেস দেন 20% হলে এখানে আসবে এ। যদি ওইটার পার্সেন্টেজ মোর দেন 20 বাট লেস দেন 36% হয় তাহলে হবে বি। আর যদি অ্যাডিটিভস এর পার্সেন্টেজ মোর দেন 35 হয়ে যায়
তাহলে সেটা বেশি এসিটা বেসিক্যালি আছে ব্লাস্ট ফার্নেসের জন্য মোস্ট অফ দ্য কেস। সো অন্যগুলো দেখবে তোমরা এ আর বি টা। এই মিউট করো, কার মাইক অন? রোল 167। সো এখানে তাহলে এই এটা কি বোঝাচ্ছে, অর্থাৎ আমার এখানে এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডিপেন্ডিং অন এর ভিতরে আমি ক্লিংকারের সাথে অ্যাডিটিভস কত পার্সেন্ট অ্যাড করছি। এরপরে যে আসছে এম, এমটা আসছে কি, আমি সিমেন্টের ভিতরে অ্যাডিটিভস হিসাবে কয়টা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি। অর্থাৎ সিমেন্টের যে মেইন ক্লিংকার আছে সেইটা ছাড়াও এর ভিতরে যদি মোর দেন 2 কনস্টিটিউয়েন্টস থাকে তখনই এখানে এম আসবে। যদি আমার অ্যাডিটিভস এর সংখ্যা লেস দেন 2 হয় সেক্ষেত্রে এখানে এম আসবে না, ঠিক আছে। সো তার মানে এমটা বোঝাচ্ছে যে এর ভিতরে 2 বা ততোধিক অ্যাডিটিভস আছে, কয়েক ধরনের অ্যাডিটিভস আছে। এরপরে যে পার্টটা আছে ভিএসএল, এইটা হচ্ছে কি কি অ্যাডিটিভস আছে সেটাকে বোঝাচ্ছে। ভি কি, ফ্লাই অ্যাশ, এস কি, স্ল্যাগ, এল কি, লাইমস্টোন। তাহলে আমার এই সিমেন্টের ভিতরে কে আছে আমি নামটা দেখে কিন্তু এখন বুঝে যাচ্ছি। সেম টু তার মানে এটা সেকেন্ড টাইপ পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। এ তার মানে এর ভিতরে অ্যাডিটিভস এর পার্সেন্টেজ লেস দেন 20% আছে, মোর দেন 80% ক্লিংকার আছে, ঠিক আছে। আর এম দিয়ে কি বুঝাচ্ছি, তার মানে এর ভিতরে 1-2 এর অধিক অ্যাডিটিভস আছে, অর্থাৎ শুধুমাত্র ফ্লাই অ্যাশ নাই, ফ্লাই অ্যাশের সাথে হয়তো সিলিকা ফিল্ম আছে, অথবা ভলকানিক অ্যাশ আছে, অথবা স্ল্যাগ আছে, অথবা লাইমস্টোন আছে। সো কারা কারা আছে সেটা বোঝাবার জন্য আবার এখানে যাচ্ছি। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে 3 ধরনের অ্যাডিটিভস আছে। কে কে আছে? ফ্লাই অ্যাশ আছে, স্ল্যাগ আছে, লাইমস্টোন আছে। এইভাবে এটাকে নামকরণ করা হতো। নামকরণের ব্যাপারটা বুঝেছো সবাই? এই অংশটুকু বুঝেছো? জি ম্যাম। ইনগ্রেডিয়েন্টের রেসপেক্টে কিভাবে নামকরণ করা হতো। এরপরে আসি স্ট্রেংথ ক্লাসে। কিছু বলবা? কেউ কিছু বলবা? এয়ার ইন্টিগ্রেন্ট বোঝানোর থাকে তাহলে এটা কিভাবে, মানে নোটেশনটা কিভাবে থাকবে? এখানে এয়ার ট্রেনিং এর কোনো নোটেশন এই বিডিএস ক্লাসে দেখানো হয়নি, সেক্ষেত্রে হয়তো এটার পাশে এ অ্যাড করে দিতে হবে ওই একই ভাবে। তো স্ট্রেংথ ক্লাসটা দেখো, স্ট্রেংথ ক্লাসটা কি অ্যাকর্ডিং টু আমরা এএসটিএম স্ট্রেংথ ক্লাস কি ছিল? কোন স্ট্রেংথ ক্লাস ছিল? কোন স্ট্রেংথ ক্লাস ছিল? ম্যাম 3 7 28 ওইটা হিসাব। সেটা স্ট্রেংথ ক্লাস আমরা একটা বেসিক্যালি হচ্ছে ওখানে আমরা বের করি 3 7 28, কিন্তু আমরা অলওয়েজ তোমার ডিপেন্ডিং অন টাইপ অফ দ্য সিমেন্ট, যেমন তোমার আর্লি স্ট্রেংথ সিমেন্টের বেলা আমরা 3 দিনেরটা দেখি, মডারেট যেটা নরমাল ওপিসি সেটার বেলা আমরা 28 দিনেরটা দেখি, আর 7 দিনেরটা দেখি। তো ওখানে স্ট্রেংথ ক্লাসটার ডেফিনিশন ওভাবে স্পেসিফাই না। ওয়াইরাস বিডিএসএন এর বেলা স্ট্রেংথ ক্লাসকে দুটো ভাগে ডিফাইন করা হয়েছে। একটা হচ্ছে আর্লি স্ট্রেংথ ক্লাস, যেটা 2 দিনের স্ট্রেংথ মেজার করা হয়, এবং 28 দিনের স্ট্রেংথ ক্লাস। এবং এই স্ট্রেংথ ক্লাসগুলোকে 3টা ভাগে ভাগ করা হয় ডিপেন্ডিং অন তার মিনিমাম কতটুকু স্ট্রেংথ তার মধ্যে ডেভেলপ করতে হবে, অর্থাৎ এইটুকু স্ট্রেংথ তার মধ্যে অবশ্যই ডেভেলপ করতে হবে ওই স্পেসিফিক টাইপের সিমেন্টের জন্য। একটা হচ্ছে 32.5 এমপিএ, একটা 42.5 এমপিএ, একটা হচ্ছে 52.5 এমপিএ। অর্থাৎ যেই সিমেন্টটা যেই ক্লাসে পড়ছে তার নামের পাশে যেই ভ্যালুটা থাকবে ওই সিমেন্টকে অবশ্যই 28 দিনের মধ্যে অতটুকু স্ট্রেংথ মিনিমাম ডেভেলপ করতে হবে। যেমন ধরো, আচ্ছা ওইটা একটু পরে বলি। তারপরে তার পাশে থাকবে দেখা যাচ্ছে এন আর এল, এগুলো লেখা থাকে, অর্থাৎ এই স্ট্রেংথের পাশে লেখা থাকে এন আর অথবা এল। এন কখন লেখা থাকে? যখন তার স্ট্রেংথের ডেভেলপমেন্টটা নর্মাল রেটে হবে, অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের বেলা যেরকম নর্মাল রেটে সেরকম। আর যেটা র্যাপিড রেটে হবে সেটার বেলা পাশে লেখা থাকবে আর। আর যেটা লো রেটে হবে, যেটা কিনা শুধুমাত্র সেম 3 ক্লাসিফিকেশন যথা ব্লাস্ট ফার্নেসের জন্য হয়ে থাকে, কারণ ওটাতে আমার হিট ইভলভের ব্যাপার থাকে, সে কারণে ওটা লো রেটে হিট রিলিজ হয়। সো সেটার বেলা ওখানে লেখা থাকবে এল। সো তাহলে যদি আমি এখন এইটার পাশে নামের পাশে স্ট্রেংথ ক্লাসটা অ্যাড করি, তাহলে এখানে 32.5 আসতে লেখা থাকা মানে কি ওই সিমেন্টের মিনিমাম স্ট্রেংথ এট 28 ডেজ অবশ্যই 32.5 মেগাপ্যাসকেল হতে হবে। আর এন বা আর বা এল যেটাই লেখা থাকুক না সেটা দিয়ে বোঝাচ্ছে তার নর্মাল রেটে ডেভেলপমেন্ট হচ্ছে, স্ট্রেংথ ডেভেলপমেন্ট হচ্ছে নাকি র‍্যাপিড হচ্ছে। এইটা বুঝেছো তো নামকরণটা? জি ম্যাম। ওকে। সো তাহলে দেখো আমরা এখানে যদি বিভিন্ন
ক্লাসিফিকেশনের যদি স্ট্রেংথ কন্ট্রিবিউশন দেখি, দেখো এখানে যেটার স্ট্রেংথের ক্লাস লো অর্থাৎ কম স্ট্রেংথ, সেটার 2 দিনের স্ট্রেংথ ডেভেলপমেন্টের কোনো সিগনিফিকেন্স নেই, তার জন্যই শুধুমাত্র 7 দিনের স্ট্রেংথটাকে ডিফাইন করা হচ্ছে যে তার 7 দিনে অবশ্যই 16 এমপিআর থেকে স্ট্রেংথ ডেভেলপ করতে হবে এবং 28 দিনে তার স্ট্রেংথ মাস্ট বি মোর দেন 32.5। আবার এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জটা কি, তার স্ট্রেংথ অবশ্যই 52.5 এর থেকে এক্সিড করতে পারবে না, অর্থাৎ এর ভিতরে যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে তাদের যে কম্পোজিশন তার স্ট্রেংথের রেঞ্জটা হচ্ছে এটা। অনেক সময় দেখা যায় কোম্পানিগুলা বিভিন্ন এক্সট্রা অ্যাডমিক্সচার অ্যাড করে বেশি স্ট্রেংথ বাড়া দেয়, কিন্তু যখন তুমি একটা রেঞ্জের মধ্যে ক্লাসিফাই করছো তখন সেটার জন্য এরকম একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়, কারণ এইটার থেকে বেড়ে গেলেই কি আবার সেটা সেকেন্ড রেঞ্জে চলে যায়, তাই না, সেকেন্ড ক্লাসে চলে যায়, সেই জন্য ম্যাক্সিমাম লিমিট হচ্ছে এটা 52.5। একইভাবে 42.5 এন এবং 42.r এদের দেখো আর্লি স্ট্রেংথ ডেভেলপমেন্ট কিন্তু ডিফারেন্ট, যেটা নর্মাল রেট সেটা হচ্ছে মোর দেন 10, যেটা র্যাপিড হার্ডেনিং র্যাপিড স্ট্রেংথ ডেভেলপ করবে সেটা হচ্ছে মোর দেন 20 এমপিএ হতে হবে। এবং দুইটার বেলায় কি, যেহেতু এটা 42.5 ক্লাসের অবশ্যই 28 দিনের স্ট্রেংথ 42.5 এর থেকে বেশি হতে হবে, এটার জন্য ম্যাক্সিমাম 20 এমপিএ লিমিট দেয়া, অর্থাৎ ম্যাক্সিমাম 62.5 হতে পারবে। আর সেম ওয়ান ক্লাসিফিকেশনে, হ্যাঁ বলো। এই ক্ষেত্রে 7 দিনের বিবেচনা করা হয় না কেন? এটা স্ট্যান্ডার্ড যারা যেভাবে স্ট্যান্ডার্ডকে স্পেসিফাই করছে সেভাবে তাদের ডিজাইন করছে, তাই না, এক একটা স্ট্যান্ডার্ড এক এক ভাবে স্ট্রেংথকে ক্লাসিফাই করে, তাই না। এই যে তোমরা অলরেডি কয় রকম দেখলা, তোমরা এএসটিএম দেখলা, এখানে বিডিএস দেখলা, পরবর্তীতে তোমরা অ্যাস্ট্রো ক্লাসিফিকেশন শিখবা যখন তোমরা সয়েল নিয়ে পড়াশোনা করবা, এসিআই ক্লাসিফিকেশন দেখবা, এক একটাতে এক এক ধরনের, এই যে তোমার সিমেন্ট বলো বা অন্য অ্যাগ্রিগেটস বলো, প্রত্যেকটার এরকম দেখবো ক্লাসিফিকেশন আছে ডিপেন্ডিং অন ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস। সো 52 বেলাও একইভাবে 52.5 এর বেলাও দেখো এখানে স্ট্রেংথ ক্লাসের ডেফিনিশন দিয়ে দেওয়া আছে, এখানে দেখো ম্যাক্সিমাম কোনো লিমিট দেয়া নাই, এটা কেন দেয়া নাই, এটা যারা স্ট্যান্ডার্ড স্পেসিফাই করেছে তারাই বলতে পারবে। সো আমি যদি ব্লেন্ডেড সিমেন্টের সাথে এএসটিএম সিমেন্টের সাথে একটা কম্পারিজন করি, কম্পারিজনে দেখো এখানে 3 দিন আর এখানে হচ্ছে 2 দিন। সো এখানে এই কম্পারিজনটা করা যাচ্ছে না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে 3 দিনে তার যা স্ট্রেংথ তার থেকে এসএম 1 এর 2 দিনের স্ট্রেংথ রিকোয়ারমেন্ট কিন্তু অনেক বেশি। এট দ্য সেম ওয়ে এখানে 28 দিনের রিকোয়ারমেন্ট আর এখানে 28 দিনের রিকোয়ারমেন্ট অনেক পার্থক্য। কেন কেন কেউ বলতে পারবা? কারণ এইটার ভিতরে তোমার যেই প্রসিডিওরে টেস্টটা করা হয় প্রসিডিওরটাই সম্পূর্ণ ভিন্ন। এখানে তুমি 2 ইঞ্চ কিউব বানায় টেস্ট করতেছো, আর এখানে তুমি 2x2 ক্রস সেকশনের একটা 2x2 ক্রস সেকশনের বাট লম্বায় তোমার 6 ইঞ্চি এরকম একটা প্রিজমের উপরে টেস্ট করছো, এবং এটার মেকিং এর প্রসিডিওরও ডিফারেন্ট। এখানে আমরা পরে সেটা দেখব, এখানে যে প্রসিডিওরে তুমি টেস্ট করছো এখানে টেস্টের প্রসিডিওর ডিফারেন্ট, এখানে তুমি যেভাবে যতটুকু ইনগ্রেডিয়েন্ট মিক্স করছো এখানে তার মিক্সিং ডিফারেন্ট, সেই কারণে তাদের স্ট্রেংথের রিকোয়ারমেন্টস ম্যাক্সিমাম অ্যালাউবল মিনিমাম অ্যালাউবল স্ট্রেংথের লিমিট সবই টোটালি ডিফারেন্ট। একইভাবে দেখো সেম টু অর্থাৎ ব্লেন্ডেড সিমেন্টের বেলাতেও এই যে এদের তুলনায় কম্পেয়ার টু দিস বিডিএস সিএন এর রিকোয়ারমেন্ট অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস গত দিনের ক্লাসে আসলে আমি তোমাদের ল্যাব ক্লাসে জিজ্ঞেস করতে ভুলে গেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি জানি না তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন এটা আমি রাখছি কিনা। এএসটিএম এর যে ব্লেন্ডেড এবং অর্ডিনারি এই দুটার মধ্যে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে 28 দিনের মিনিমাম স্ট্রেংথ রিকোয়ারমেন্ট ফর প্লেটেড সিমেন্ট ইজ লেস দেন ওপিসি সিমেন্ট। কেন বলো তো কেন? এই যে দেখো ব্লেন্ডেড সিমেন্টে ইনিশিয়ালি রিঅ্যাকশন রেটটা অনেক বেশি থাকে, বাট পরবর্তীতে সেটা কমে যায়, বাট ওবিসি অলমোস্ট কনস্ট্যান্ট রেটে রিঅ্যাক্ট করতে থাকে। এখানে দেখো ব্লেন্ডেড সিমেন্টে যে তুমি কি করছো, ক্লিংকার কমাচ্ছো, ক্লিংকারের পার্সেন্টেজ কমা অ্যাডিটিভস অ্যাড করছো, তোমার টার্গেটটা কি ব্লেন্ডেড সিমেন্টে? আমি অনেক র‍্যাপিড স্ট্রেংথ ডেভেলপমেন্ট হবে,
অনেক বেশি ডিউরেবল হবে, হিট অফ হাইড্রেশন হোমোজিনিয়াসলি রিলিজ হবে। এবং এখানে আমরা অ্যাড করছি অ্যাডিটিভস হিসেবে কাদেরকে? ফাইনার ম্যাটেরিয়াল, ফাইনার পার্টিকেলস। তাই ফাইনার পার্টিকেলস কি করে? রিঅ্যাকশনটাকে ফাস্টার করছে, তাই না? সো তার মানে আমি যদি ক্লিনকার থেকে কমাইতে চাই, কাকে কমাইতে চাবো? C2S, C3S, কাকে কমাবো? C2S C2S কে কমাবো। তাহলে C2S কে কমাইলে কি হবে? লেটার এজের স্ট্রেংথ কন্ট্রিবিউশনের কনস্টিটিউয়েন্টস কমে যাচ্ছে না? তাহলে লেটার এজের স্ট্রেংথ যে কন্ট্রিবিউট করবে সে কমে গেলে কি লেটার এজে তার স্ট্রেংথটা কম হবে না থিওরিটিক্যালি? তাই না? সেই কারণে STM এর টিপিক্যাল ব্লেন্ডেড সিমেন্টের স্ট্রেংথ 28 দিনে কম ধরা হয়, কিন্তু বেসিক্যালি প্র্যাকটিক্যালি দেখা যায় যে ব্লেন্ডেড সিমেন্টের স্ট্রেংথ কম্পেয়ার টু OPC বেশি পাওয়া যায়। কেননা এটার ভিতরে মোস্ট অফ দ্য কেস আমরা স্ল্যাগ বা এই ধরনের যে সিলিকা ফিল্ম এগুলাকে দেই, এগুলা কিন্তু অনেক হাই কোয়ালিটির এলিমেন্টস, যেগুলা কিনা তোমার যখন পানির সাথে ক্লিনকারের যে কনস্টিটিউয়েন্টস গুলোকে রিঅ্যাকশন করায় তখন এরা ওই অ্যাডিটিভস হিসাবে এটা প্রসেসটাকে এক্সিলারেট করে এবং এটা স্ট্রেংথ ডেভেলপমেন্টকে অনেক বাড়ায়। সে কারণে প্র্যাকটিক্যালি দেখা যায় যে এইসব ব্লেন্ডেড সিমেন্টের স্ট্রেংথ কম্পেয়ার টু OPC বেশি পাওয়া যায়। সো প্রপার্টিজ অফ সিমেন্ট, কয়টা বাজে? একটু শুরু, আজকে তোমাদের পরে ক্লাস আছে? Yes ma'am. একটু জাস্ট আমি 5 মিনিট একটু দেখাই দিই। তো সিমেন্টের যে প্রপার্টিজ আসলে কি, সিমেন্টের ফিজিক্যাল প্রপার্টি, মেকানিক্যাল, কেমিক্যাল, থার্মাল বিভিন্ন ধরনেরই প্রপার্টি আমরা ইনভেস্টিগেট করি, অ্যানালাইজ করি যখন এটাকে আমরা বিভিন্ন পারপাসে ইউজ করে থাকি। তো ডিপেন্ডিং অন দ্য পারপাস এর বিভিন্ন প্রপার্টি আমরা ডিফাইন করি, অ্যানালাইজ করি। তবে মোস্ট অফ দ্য কেসে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে এই যে এখানে যে কয়টা দেয়া আছে এগুলা, এছাড়াও আরো অনেক টেস্ট করা হয়ে থাকে। এবং মেকানিক্যাল প্রপার্টির মধ্যে মেইনলি হচ্ছে কম্প্রেসিভ এবং টেনসাইল স্ট্রেংথ, এবং কেমিক্যালের বেলা কেমিক্যাল কম্পোজিশন বের করা হয়, এবং থার্মালের বেলা অবশ্যই ইম্পর্টেন্ট ওয়ান হচ্ছে হিট অফ হাইড্রেশন এবং আরেকটা হচ্ছে লস অন ইগনিশন। তো এই টেস্টগুলো সম্পর্কে আমরা একটু ব্রিফলি জানবো এই ক্লাসে, কারণ ডিটেলসে আসলে জানতে গেলে আরো অনেক প্রপার্টিজ সম্পর্কে জানতে হবে, যেগুলো যখন তোমরা আরো হায়ার স্টাডিজে যাবো তখন এগুলো সম্পর্কে ডিটেলসে জানতে পারবা। নরমাল কনসিস্টেন্সি কি, এটা নতুন করে বলার কিছু নাই, অলরেডি তোমরা এটা ল্যাব আউট করে এসেছো, যে এটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা কিনা সিমেন্টকে একটা স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি দেয়, স্ট্যান্ডার্ড ওয়ার্কেবিলিটি, মেজার অফ স্ট্যান্ডার্ড ওয়ার্কেবিলিটি, এবং এটা সিমেন্টটাকে ওয়ার্কেবল রাখে, একটা পেস্ট ফর্মে রাখে, যেইটুকু পানি আমার তার হাইড্রোলিক ইনিশিয়াল হাইড্রোলিক রিঅ্যাকশনের জন্য দরকার। নরমাল কনসিস্টেন্সি তোমরা ল্যাবে যেটা করেছিলে সেটা ছিল ভিকাট অ্যাপারেটাস দিয়ে করেছিলে STM স্ট্যান্ডার্ডে, যেখানে তুমি কি করেছো 650 গ্রাম সিমেন্ট নিয়েছো এবং নরমাল কনসিস্টেন্সিকে ডিফাইন করা হচ্ছে কি হিসাবে, প্লাঞ্জারটা 30 সেকেন্ডে কতটুকু ঢুকবে? 10 মিলিমিটার। প্লাঞ্জারটা 30 সেকেন্ড 10 সেকেন্ডে 10 মিলিমিটার পেনিট্রেট করবে, তাই না? এটা ছিল STM স্ট্যান্ডার্ড ফর নরমাল কনসিস্টেন্সি। যদি আমি BDS এরটা দেখি, BDS এরটা হচ্ছে ঠিক তার উল্টা। BDS এর বেলা একইভাবে ওই ভিকাট অ্যাপারেটাস দিয়ে ইউজ করা হয়। এখানে দেখো BDS EN স্ট্যান্ডার্ড কি বলা হচ্ছে, BDS EN 196.3, অর্থাৎ এইটা হচ্ছে নরমাল কনসিস্টেন্সি এবং সেটিং টাইম বের করার স্ট্যান্ডার্ড ইন বাংলাদেশ স্ট্যান্ডার্ড ফর সিমেন্ট। একটু আগে যেটা দেখলে BDS EN 197, সেটা ছিল সিমেন্ট টাইপস এর স্পেসিফিকেশন। এই যে তোমরা যে নরমাল কনসিস্টেন্সি বের করেছো, এটা স্পেসিফিকেশন নাম্বার কত ছিল? ASTM C 187, তাই না? ইয়েস ম্যাম। আর এটা হচ্ছে একইভাবে সেটিং টাইম বের করার স্ট্যান্ডার্ড, সেটা কত? BDS EN 196.3। সো এখানে কি বলা হচ্ছে, নরমাল কনসিস্টেন্সি হচ্ছে ওই পরিমাণ পানি, যেই পরিমাণ পানি মিক্স করে তার ভিতরের প্লাঞ্জারটাকে 30 সেকেন্ড পেনিট্রেট করা হবে, এবং পেনিট্রেশনটা কি হবে, মাপা হবে এখন উল্টা, বেস থেকে, নিচের থেকে, অর্থাৎ প্লেটের বেস থেকে যখন প্লাঞ্জারটার ডিসটেন্স 4 থেকে 8 মিলিমিটার উপরে থাকবে, অর্থাৎ সিমেন্ট পেস্টের বেস থেকে প্লাঞ্জারের ডিসটেন্সটা এনটা 4 থেকে 8 মিলিমিটার উপরে থাকবে। উল্টা ভাবে যদি বলি,
তাহলে কি হবে 30 সেকেন্ডে প্লাঞ্জারটা 22 থেকে 36 মিলিমিটার পেনিট্রেট করবে। যখন যে পরিমাণ পানি মিক্স করলে সেটাই হচ্ছে ওই সিমেন্টের নরমাল কনসিস্টেন্সি অ্যাকর্ডিং টু BDSEN স্ট্যান্ডার্ড। বুঝেছো? বুঝেছো সবাই? Yes, ma'am. জি ম্যাম। ওকে, সো তাহলে দেখো তার মানে কি এখানে অবশ্যই অনেক বেশি পানি মিক্স করতে হচ্ছে। এই যে দেখো স্পেসটা দেখে বোঝা যাচ্ছে কি একদম কি নরম, তাই না? ওয়াইরাস যখন আমরা ল্যাবের ওই যে আমাদের ASTM এর মেথডে যখন নরমাল কনসিস্টেন্সি বের করেছি তখন কি সেটা এতটা নরম ছিল? তো 30 সেকেন্ডে এতটা পেনিট্রেট করতে গেলে কি অবশ্যই পানি বেশি মিশাতে হবে। সেই জন্য BDS অনুযায়ী এটার যে ভ্যালুটা আমরা পাই সেটা সাধারণত 27 থেকে 32 এর মধ্যে ভ্যারি করে। অ্যাকর্ডিং টু BDS সেরকম কোনো স্ট্যান্ডার্ড স্পেসিফাই করা নাই ফর নরমাল কনসিস্টেন্সি। ASTM এর জন্য কি বলা আছে? ফর OPC 22 থেকে 30%, তাই না? আর ফর PCC কত বলা আছে? 26 থেকে 33। সো এখানেও কোনো স্ট্যান্ডার্ড স্পেসিফাই করা নাই, তবে সাধারণত দেখা যায় যে 27 থেকে 32, 33, 34% পর্যন্ত এর ভ্যালুটা ভ্যারি করতে পারে। একইভাবে যদি সেটিং এর বেলা আমরা দেখি, সেটিং টাইম আমরা জানি যে আমরা দুইটা ভ্যালু মেজার করি, একটা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম আর একটা হচ্ছে ফাইনাল সেটিং টাইম। ইনিশিয়াল সেটিং টাইম ইন্ডিকেট করে যে when the cement paste will start to set after its initial reaction, তাই তো? ইনিশিয়াল রিঅ্যাকশনের প্রসেসটা শুরু হওয়ার পর যখন তার ভিতরে জেল ফর্ম করা শুরু করে, অর্থাৎ সে তার শেপটাকে রিটেইন করা শুরু করে, সেটা হচ্ছে তার ইনিশিয়াল সেটিং টাইম। এবং ফাইনাল সেটিং টাইম হচ্ছে যখন সে সম্পূর্ণরূপে সেট হয়ে যাচ্ছে, অর্থাৎ তার ইনিশিয়াল বন্ডিং বা ইনিশিয়াল জেল ফর্মেশনের ফার্স্ট স্টেজ সে কমপ্লিট করে ফেলেছে, সেটা হচ্ছে তার ফাইনাল সেটিং টাইম। তার মানে তাকে যে আমি শেপটা দিচ্ছি সে সেটা রিটেইন করতে পারছে, তার ভিতরে একটা সার্টেন লেভেল অফ স্ট্রেংথ ডেভেলপ করেছে। সো সেটিং ইজ নট হার্ডেনিং, এটা আমি গত কয়েক ক্লাসে বারবার বলেছি, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। So initial setting time এর বেলা ASTM standard এর specification wise for OPC should not be less than 45 minutes, blended cement এর জন্য তাই, and final setting time for OPC should not be more than 375 minutes, and for blended cement should not be more than 420 minutes. যদি BDSEN এর বেলা দেখি সেক্ষেত্রে আমাদেরকে কি বের করতে হয়? একইভাবে এখানে নিডল পেনিট্রেট করা হয় 1 মিলিমিটার নিডল, অর্থাৎ প্রসেসটা সেম, তবে অ্যামাউন্ট অফ মেটেরিয়াল এখানে ডিফারেন্ট। এখানে তোমার আমি কনসিস্টেন্সির সময় বলতে ভুলে গেছি, এখানে আমরা সিমেন্ট নিই 500 গ্রাম এবং এখানে মিক্সিং টাইমও থাকে বেশি। এখানে তোমার টোটাল মিক্সিং টাইম থাকে 3 মিনিট প্লাস মাঝখানে 90 সেকেন্ডের পরে 30 সেকেন্ড রেস্ট, তারপর আবার 90 সেকেন্ড মিক্সিং থাকে, এভাবে রেডি করতে হয়। এবং এক্ষেত্রে আমার নিডল দিয়ে পেনিট্রেট করা হয়। কতটুকু পেনিট্রেশন হবে? একইভাবে বেস থেকে মেজারমেন্ট, কতটুকু বেস থেকে নিডলটা 30 সেকেন্ডে কতটুকু থাকতে হবে? 3 থেকে 9 মিলিমিটার পেনিট্রেট করবে, সেটা হচ্ছে তার ইনিশিয়াল সেটিং টাইম। অর্থাৎ নিডলটা পেনিট্রেট করে শুরু থেকে ক্লাস আছে। হ্যাঁ এখনই ছেড়ে দিচ্ছি। ওকে 12টা বাজে। ঠিক আছে। সো এখানে জাস্ট এটুকু বলে দিই, ইনিশিয়াল সেটিং টাইম ফর cement class SEM 1 should be greater than 45 minutes, and for SEM 2 42.5 and should be greater than 60 minutes. ওকে, আজকে এটুকুই থাকলো, তোমরা যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।